বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাউজানে যুবদল নেতাকে ডাইরেক্ট গুলি করে হত্যা, 5 অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির নেতাকর্মী। চট্টগ্রামে রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় 5 অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। তারা সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, তাই কাউকেই আটক করেনি পুলিশ। আজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সমকাল পত্রিকা। এদিকে ঝালকাঠিতে 25 আওয়ামী লীগ নেতাকর্মী 33টি অস্ত্রের লাইসেন্স বাতিল। ঝালকাঠিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 25 নেতাকর্মীর 33টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসক। ঝালকাঠি জেলা প্রশাসনের এক অফিস আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে সব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হলো। এরপর জানাবো, সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেব না। লন্ডনে এনসিপির ইউকে অ্যালায়েন্সের নাগরিক সংবর্ধনায় হাসনাত আব্দুল্লাহ। দেশের সকল নাগরিকের সমান মর্যাদা এবং সম অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রাষ্ট্রের সব সেবা ও সুযোগ সুবিধা মানুষের জন্য সমভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো সুবিধা নেব না বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো, সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে, আমরাও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাই। এজন্য আমরা বিষয়গুলো নিয়ে প্রক্রিয়াধীন রয়েছে। দেখা যাক আলাপ আলোচনা করে কি করা যায় শেষ পর্যন্ত। এটি নিয়ে আমরা এগুতে চাই। এবং সর্বশেষ জানাবো, জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। চুয়াডাঙ্গায় তরুণীকে কুপিয়ে হত্যা মামলার আসামি রাজন গ্রেপ্তার। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ডুমুরিয়া গ্রামে ববিতা খাতুন পিঙ্কি 27 নামের এক তরুণীকে কুপিয়ে হত্যার মূল আসামি রাজন 35কে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘাপটি মেরেছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেব না। লন্ডনে এনসিপি ইউকে অ্যালায়েন্সের নাগরিক সংবর্ধনায় হাসনাত আব্দুল্লাহ। দেশের সকল নাগরিকের সমান মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রাষ্ট্রের সব সেবা ও সুযোগ সুবিধা সাধারণ মানুষের জন্য সমভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা নেব না বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানান, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, কখনো আমার কাছ থেকে আপনারা কোনো 2 নাম্বারই পাবেন না। আপনারা আমার উপর বিশ্বাস রেখে যে ভোটদানের মাধ্যমে আমাকে আপনারা জয়যুক্ত করেছেন, আমি আপনাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানিয়েছেন যে, আমি মূলত আপনাদেরকে বলতে চাই, আমরা নতুন করে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি সেগুলো আমরা আসলে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। আমরা শুধুমাত্র আমাদের নিজের স্বার্থ হাসিল করা আমাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়, বরং দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রকৃত কার্যক্রম। সেই কার্যক্রমই আমরা
চালাচ্ছি বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও জানিয়েছেন যে সবাইকে নিয়ে নতুন ও সুন্দর একটি বাংলাদেশ, একটি আধুনিক রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলব, সেই প্রত্যাশাই ব্যক্ত করি। তিনি লন্ডনে এর আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। আবার নতুন হামলা হতে পারে এমন বিষয়গুলোকে আসলে বড় ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তে কাঁটাতারে বেড়া দেবে বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারত সীমান্ত বিএসএফ পুশিন করা ২৩৬৯ জনের মধ্যে ১১ জনকে হস্তান্তর করা হয়েছে বিএসএফ এর কাছে। ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে, বাকিদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর বিএসএফ এর ৩৬টি পুশিন চেষ্টা বিজিবি প্রতিহত করেছে। মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র, গোলাবারুদ, আন্তঃসীমা বিভিন্ন অপরাধ দমন, কাঁটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারে বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে। আর জাতীয় সংসদে প্রশ্নোত্তর সিলেট ৩ আসনের মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা ৫ আসনের শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। সংরক্ষিত আসনে নীলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে সীমান্তে বিএসএফ এর কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা অত্যন্ত দুঃখজনক, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিজিবি বিএসএফ মহাপরিচালকদের পর্যায়ে সীমান্তে সম্মেলনের বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী আরও জানান, সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা প্রদানের বিষয় সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক আলোচনা বা চুক্তি সম্পাদিত হয়নি। তবে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবসময় সীমান্তে আত্মরক্ষার অজুহাতে মারাত্মক প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে তীব্র বিরোধিতা করা হয়েছে এবং এর ক্ষতিপূরণ ও জবাবদিহিতার বিষয়টি পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। রাউজানে যুবদল নেতা হত্যা, ৫ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। চট্টগ্রামের রাউজান এলাকায় যুবদল নেতা মাকসুদ আলম চৌধুরী হত্যার ঘটনায় ৫ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশের সদস্যরা। অভিযান চালালে কাউকে আটক করতে পারেনি পুলিশের সদস্যরা। আজ ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখন পর্যন্ত কোনো ব্যক্তিকেই আটক করা হয়নি। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তারা সবাই বিএনপির রাজনীতি করে। বিএনপির রাজনীতি করে বিধায় তারা সারা দেশ জুড়ে এমন অস্ত্রশস্ত্র নিয়ে এমন মহড়া দেয়, সন্ত্রাসী কার্যক্রম করার সাহস পাচ্ছে। অথচ এরা বিএনপির সক্রিয় নেতাকর্মী, অথচ এদের বিরুদ্ধে পুলিশ তাহলে কি করবে বিষয়টি আপনারা নিজেরাই বুঝুন। সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে, ঘটনার সংশ্লিষ্ট ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে যে চট্টগ্রামে ত্রাস হিসেবে পরিচিত বড় সাজ্জাদ বাহিনীর অনুগত রায়হান বাহিনীর সদস্যরা মাকসুদুল হক হত্যা মিশনে অংশ নেয়। এর মধ্যে ৫ অস্ত্রধারীকে চিহ্নিত করা গেছে। তারা হলে রাউজানের কদলপুরের মোহাম্মদ ইয়াসিন ওরফে দামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিদার, রাউজান পৌরসভার ফরেস্ট অফিস এলাকার মোহাম্মদ ইউসুফ, রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ আফসার। এর মধ্যে ইলিয়াস ও দিদারুল প্রথমে মকবুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে ইউসুফ, জাহেদ, আফসার দৌড়ে গিয়ে তাকে গুলি করে কয়েকটি গুলি ছোড়ে। এই ঘটনার পরই মূলত বিএনপির ওই নেতার মৃত্যু হয়েছে। ঝালকাঠিতে ২৫ আওয়ামী লীগ নেতাকর্মীর ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল। ঝালকাঠি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মী ৩৩টি লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। আজ ঝালকাঠি জেলা প্রশাসনের এক অফিস নির্দেশনায় এসব বার্তার কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে এসব অস্ত্রগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময় এগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল। সুতরাং এখন এই অস্ত্রগুলোর আর লাইসেন্স নবায়ন করা হবে না, বরং সবগুলো বাতিল করা হচ্ছে। এখন বর্তমান বিএনপির নেতৃত্ববৃন্দকে অস্ত্রের লাইসেন্স দেয়া হচ্ছে। আমাদের প্রথম আর্টিকেল থেকে যেমনটা আপনারা দেখতে পেলেন যে আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ নয় বরং বিএনপি এক নেতাকে ৫ জন মিলে
বিএনপির ভারী ভারী অস্ত্র দিয়ে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে। সারা দেশ জুড়ে এখন এটাই চলমান রয়েছে। অতীতে দেখা যেত যে তারা গোপনে হত্যা করত, আর এখন বিএনপি সরকারের সময় তারা প্রকাশ্যে দিবালোকে এভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। আর এসব ঘটনায় খুনিদের আদতে কোনো বিচার হবে কিনা সেটাও আসলে বোঝা মুশকিল, কারণ এই মুহূর্তে প্রায় প্রতিটি খুনের ঘটনায় শুধুমাত্র জনগণকে ধরে নেওয়া হয় এবং দেখা যায় কয়েকদিন পর আবার বাইরে চলে এসেছে। রাজধানীতেও ঠিক একই কায়দায় ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কাজ নেই যেটি বৃদ্ধি না পেয়েছে। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা এখন আগের থেকে সক্রিয় ভূমিকা পালন করছে। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এমন সন্ত্রাসী কার্যক্রম তারা চালাচ্ছে। আদতে বাংলাদেশ কি আবারও সেই গুম খুমের দিকে ধাবিত হচ্ছে? কি মনে করেন আপনি সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, বাংলাদেশ অস্থিতিশীল হোক সে বিষয়টি আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের কোনো চাওয়া নেই। আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে আসলে সবকিছু চলুক, কিন্তু রাজনৈতিক দলগুলোর এই রাহাজানি সন্ত্রাসী কার্যক্রমে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। স্বদেশ জুড়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা চালাচ্ছে, মূলত এগুলোর যদি বিচার না হয় তাহলে দেশ জুড়ে আরও সহিংসতার ঘটনা বৃদ্ধি পাবে। সুতরাং আপনি সাধারণ মানুষ হিসেবে আপনার প্রত্যাশা কি সেটি আমাদের কমেন্ট করে আমাদের দর্শকদেরও আপনি জানিয়ে দিতে পারেন। দেশ জুড়ে এমন ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনাকে আপনি কি হিসেবে বিষয়টি দেখছেন সেটি আমাদের অবশ্যই জানাতে পারেন। এখন বর্তমান সময় এমন খুন খারাপির ঘটনা প্রতিনিয়ত ব্যাপক পরিমাণ বৃদ্ধি পায়। সারা দেশ জুড়ে এমন ঘটনাগুলো আরও বিস্তৃত আকারে ঘটতে শুরু করেছে।